৭১ ইস্যুর সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় সুরাহার আশা। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি। বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্র দলের। কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ চেয়ে রিট, ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েন চিকিৎসক। ট্রাইব্যুনালে আবেগ ঘন সাক্ষ্য। এবং মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন চান রোহিঙ্গারা। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরলেন নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা। ৪০ দেশের প্রতিনিধির অংশগ্রহণ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শাহসিন। ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে বিষয়টি সমাধান করেছে পাকিস্তান। রোববার দুপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। তবে ইসলামাবাদের এমন অবস্থানের সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে একটি চুক্তি ও ৫টি সমঝোতার স্মারক সই করেছে দুই দেশ। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে চলে আসে ৭১ প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর চরম নৃশংসতার সামনে দাঁড়িয়ে গণহত্যার শিকার হয়েছিল নিরস্ত্র বাংলাদেশি। স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ না মেলার পেছনে দায় আছে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট দুই দেশ, তখনও গণহত্যার দায় স্বীকার আর ক্ষমার প্রসঙ্গে ধরা পড়ে আক্ষেপ আর বৈপরীত্য। ঢাকায় প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ইসহাকদার বলেন ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে দুই দফায় এ বিষয়ে সমাধানের দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে ৭১ প্রসঙ্গে ইসহাকদারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি ঢাকা। যদিও দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ই সম্মত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত ২৪ বছরের কি বলে ৫৪ বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। এর আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। এরপর হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি হয়। এছাড়াও স্বাক্ষর হয়েছে ৫টি সমঝোতা স্মারক। We also signed today 1 agreement and 5 MOUs. Total 6 documents have been signed, and I think it's a great beginning. বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দুই পক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সংবলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে বিএনপির চেয়ারপারসনকে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।
এদিকে সৌজন্য সাক্ষাতে বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্যের আকাঙ্ক্ষার কথা পাকিস্তানের মন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। 2012 সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানির পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা 7টার কিছু আগে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অংশ নেন। প্রায় 45 মিনিট বৈঠক শেষে ফিরোজা ছেড়ে যান ইসহাক দার। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপি জানায়, খালেদা জিয়া ও ইসহাক দারের সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে সার্ক ইস্যুও। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে দলটির নেতারা জানান, বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে এমনটা জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারেও নির্দিষ্ট আকর্ষণ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান দলটির নায়েবে আমির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিএসির সামনেই একে অপরকে কিল ঘুষি মারেন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির দফতর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিএসির কাছে সুষ্ঠু বিচার চান তিনি। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিঁচড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। ইসি জানায়, নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জনগণের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেছি। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণভোটে নয়, সংবিধানের মূলনীতি নির্বাচিত সরকার পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। লুটের অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রিজভী। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে আওয়ামী সরকারের লুটপাটের কারণে উন্নয়ন হয়নি। এবার গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাস্তায় যেমন গাড়ি চালক যা খুশি তাই করতে পারে না, যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারে না, ঠিক একইভাবে যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয় সেটা তো করবে পার্লামেন্ট, সংবিধান সংশোধন করতে হবে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শিক্ষক বৈঠকে একথা বলেন তিনি। বলেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্র দখলে পেশি শক্তি ব্যবহার হবে। এর আগে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির বলেন, বিদেশি শক্তির ফাঁদে পড়ে একটি মহল সংস্কার ছাড়াই নির্বাচনের পায়তারা করছে। সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ। সুতরাং সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি সঠিক নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে দেব এবং সংস্কার বাস্তবায়ন হবে এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ করে ছাত্রদল। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। নির্বাচনী হাওয়া বইছে ঢাবি ক্যাম্পাসে। 26 তারিখের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময় সভা ও কুশল বিনিময়ের মতো কার্যক্রম চলছে জোরে সোরে। রোববার সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ভিপি প্রার্থী সাদিক কায়েম। ইউনিভার্সিটি প্রশাসন সম্ভবত সব ক্ষমতার পরিচয় দিতে পারছেন না এবং একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ বারবার করছেন। কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ছাত্রদল। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ, সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসরটনা করেছেন। সব প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন মোসাদ্দেক জুবাইর প্যানেলের প্রার্থীরা। এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, ভোট কেন্দ্র বৃদ্ধি সহ 6টি দাবি করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। ভোট কেন্দ্র আরও বাড়াতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায় তার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। কর্তৃপক্ষের এটা নিশ্চিত করা জরুরি যাতে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেসি যাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন ঘিরে উৎসব মুখর দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসুতে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার হবে মনোনয়নপত্র বাছাই। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সরব বিভিন্ন ছাত্র সংগঠন। চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের ডামাডোল বইছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। রোববার সকালে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম, যা চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে বেশ কয়েকটি ফর্ম বিতরণ করা হয়। দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ সবকিছুর উদ্যোগে শুধুমাত্র এবং শুধু শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি তাই সাধারণভাবেই স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। রাকসু নির্বাচনটা স্বতঃস্ফূর্ত ফেস্টিল মুডে হয়, সেটা আপনার আমার সকলের কাম্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সোমবার, এরপরই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এদিকে দীর্ঘ 35 বছর ধরে হদিস নেই চাকসু নির্বাচনের। এ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে তারা অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। সকলের দাবি হচ্ছে এমফিল পিএইচডি বাদ দিয়ে শুধুমাত্র রানিং স্টুডেন্টের মাধ্যমে চাকসু নির্বাচন করা হোক। প্রশাসন যদি আবার তফসিল ঘোষণার ক্ষেত্রে যদি বিলম্ব করে কিংবা দেরি করে, সেক্ষেত্রে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তবে এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারব। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 70 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশে বিশাল পরিসরে শুরু হয়েছে আন্তর্জাতিক রোহিঙ্গা অংশীজন সংলাপ। 3 দিন ব্যাপী আয়োজনের প্রথম দিন সংলাপে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি ও বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা। সংলাপে অংশ নিয়ে রোহিঙ্গারা জানান, খাদ্য ও কাপড়ের জন্য বাংলাদেশে আসেননি, অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়েছেন। দ্রুত নিরাপদ প্রত্যাবর্ষণ চান তারা। অন্যদিকে ডেপুটি প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। বিস্তারিত নাজমুস সালেহের রিপোর্টে। প্রায় 8 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। দিনে দিনে সংখ্যার হিসেবে তা 10 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে কক্সবাজারে আয়োজন করা হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার প্রথম দিনের সংলাপে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন রোহিঙ্গাদের শখানেক প্রতিনিধি। বক্তব্যে রোহিঙ্গারা নিজেদের উপর চলা ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন। দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। Women and girls who struggle unimaginable genocide, sexual violence and loss of education, deep trauma. Our homes destroyed, our families killed, those remains in Myanmar under suffocating restriction. এ সময় সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীও দাবি তোলেন, মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হলে নিশ্চিত করতে হবে। Our citizenship was taken away, our movement was restricted, and access to education and employment was denied. It has been 8 years we came to Bangladesh and we suffer and we have lost. The international community saw what we have been gone through, but there is no still action against this. ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আন্তরিক, তবে নতুন করে আর কাউকে সীমান্ত পার হয়ে দেশে ঢুকতে দেয়া হবে না। বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। আগামী কয়েক মাস এই চেষ্টাটা এক ধরনের মোমেন্টাম গেইন করবে, যার ফলে এই সংকটের সমাধানটা হয়তো সম্ভব হবে। 3 দিনের সম্মেলনে সোমবার সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশা করছে বাংলাদেশ। 3 দিনের এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা, আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু আবারও নতুন করে আলোচনায় আসবে। একই সঙ্গে এখান থেকে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে কোন পথে হতে পারে মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। জুলাই হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি।
রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় 11 নম্বর আসামি আফ্রিদি। এর আগে একই মামলায় তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের পর আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে কাঁদলেন শহীদ আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। ট্রাইব্যুনালে তিনি বলেন, রিপোর্টে পুলিশের গুলিতে নিহত হওয়ার কথা উল্লেখ থাকায় সরকারের উচ্চ মহল থেকে চাপ, এমনকি মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয় তাকে। এদিন দুটি গুমের মামলায় এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাইদ কিভাবে গুলিবিদ্ধ হয়েছে, আবু সাইদের শরীরে গুলিবিদ্ধের যে বর্ণনা সেটা অনারেবল ট্রাইব্যুনাল নোট করেছেন। তাই ওই ভিডিও প্রামাণ্যচিত্রে কাকে কাকে দেখা গেছে তাদের প্রামাণ্যচিত্র নোট করেছেন, প্রামাণ্যচিত্রের বর্ণনা নোট করেছেন এবং সাচিবের যে ডাক্তার চন্দন তাকে বাধা দিয়ে কি বলেছিলেন, কাকে দায়ী করেছিলেন, সেই বক্তব্যগুলো এখানে আসছে। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের কথোপকথনও তুলে ধরা হয় ট্রাইব্যুনালে। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এদিন মেহেরপুরে শিবির নেতাকে গুম করে হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেফতার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যায় জড়িতদের বিচার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শহীদ ও আহতদের পরিবার। রোববার দুপুরে যমুনা অভিমুখে যাওয়ার পথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দলটির কার্যালয়ে যান। পরে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার প্রতিবাদে সচিবালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। প্রবাসের সময় আরও থাকছে। ফতুল্লা স্টেডিয়াম দেখে মর্মাহত বিসিবি সভাপতি। 2026-এর মধ্যেই সংস্কার শেষের প্রত্যাশা। নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে বাড়ানো হবে উইকেট, নির্মাণ করা হবে ইনডোর। ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল। মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি এখানে। পাবনার চাটমোহরে প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক চক্রের বিরুদ্ধে। তবে সন্দেহের তীর উঠেছে ফ্যাক্টরির ভেজাল দুধ সরবরাহকারীদের দিকে। চিকিৎসা সেবা নিয়েছেন ভুক্তভোগী। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সন্ত্রাসীদের হামলায় দেশীয় অস্ত্রের আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়ির বিছানায় পাবনার চাটমোহরের প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম। 22 আগস্ট রাত 11টার দিকে প্রতিদিনের মতো কাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিরাজুল ইসলাম। পথে কর্মস্থলের সামনেই চাটমোহরের বাঘাবাড়ি মহাসড়কে উঠতেই তার মোটরসাইকেলের গতিরোধ করে হেলমেট পরিহিত এক ব্যক্তি। এরপর আরও 3 জন এসে লোহার রড দিয়ে সিরাজুল ইসলামের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এই যে হত্যার উদ্দেশ্যে যে অ্যাটাক করছে, এই বিচার আমি সুষ্ঠু বিচার চাই। দীর্ঘদিন ধরে আজাদ ডেইরি নামে দুধ সরবরাহকারী একটি প্রতিষ্ঠান ভেজাল দুধ সরবরাহ করে আসছিল প্রাণ কোম্পানিতে। 4 বার বাধা দেওয়ার পাশাপাশি এসব ভেজাল দুধ ফ্যাক্টরিতে গ্রহণের অস্বীকৃতি জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ও তার সহকর্মীদের। আমাদের কোম্পানির রুলস অনুযায়ী 2 মাসে 5 বার যদি রিজেক্ট হয় তাহলে কোডটা বন্ধ হয়ে যায়। এই
রাগে তারা আমার উপর আক্রমণ করছে। আমাদেরকে খুব আতঙ্কের মধ্যে রাখছে বিভিন্ন ধরনের হুমকি দামকি ভয় ভীতির মাধ্যমে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 2 জন নামে আর অজ্ঞাতনামা আছে কয়েকজন, ঠিক আছে। মামলা হয়ে গেছে, মামলার অন্যান্য কার্যক্রম চলতেছে। চাটমোহর প্রাণ ডেইরি মাদার সেন্টারে প্রতিদিন প্রায় 50 থেকে 60 হাজার লিটার দুধ ক্রয় করা হয়। সময় সংবাদ, পাবনা। নানা উদ্যোগের কারণে এবারের মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি কমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার দুপুরে ডেঙ্গু পরিস্থিতি ও গত 6 মাসে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির কার্যক্রমের উপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, ডেঙ্গু ঝুঁকি কমাতে মনিটরিং আরও জোরদার করা হচ্ছে। বাজারগুলো চাঁদাবাজ গোষ্ঠী ঘিরে রেখেছে অভিযোগ করে বলেন, তারাই এলাকায় ময়লার ভাগাড় তৈরি করছে আর সেখান থেকেই এডিস মশার বেশি লার্ভা জন্ম নিচ্ছে। সবশেষ জানান, এবার চিরুনি অভিযানে রাস্তার পাশের বাজার হকার একেবারে বন্ধ করা হবে। গত যে 3 মাস আগে আমরা যখন বসেছিলাম সেখানে 2টো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে সায়েন্টিফিক্যালি আমরা কতটুকু প্রস্তুত আছি সেটা প্রিপেয়ার থাকা, এবং সেক্ষেত্রে আমরা MIS-এর যে ড্যাশবোর্ড আছে এবং তার সাথে আমাদের যে ডেটাগুলো আছে আমরা বারবার ক্রস চেক করেছি। গভর্নেন্সের একটা সমস্যা ছিল। আমরা কিছু পত্রিকা রিপোর্ট এবং অনেকগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যে রিপোর্ট হয়েছে সেখানে আমরা দেখেছি যে মশক কর্মীরা যারা মাঠে আছেন তারা অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে এরপর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এবং এটা ফিল্ড থেকেও আমরা ক্রস চেকিং করে আমরা পেয়েছি। তো যেই কারণে আমরা ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়ে এটাকে ক্রস চেকিং করার জন্য, মনিটরিং করার জন্য আমরা মেশিন টুলস ফ্যাক্টরির এর সাথে আমরা কন্ট্রাক্ট করেছি। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের রোডম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। আর 2 দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তিনি। ঢাকা সফরের শেষ দিনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCI এর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রথমবারের মতো 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শেষ দিন রোববার বিকেলে বৈঠকে বসেন দেশের শীর্ষস্তরের ব্যবসায়ীদের সঙ্গে। মতিঝিলে FBCCI আয়োজিত এই সভায় উঠে আসে 2 দেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা। এ সময় পর্যটন, পাট, চা, চিনি সহ বিভিন্ন খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশটির উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরেন তারা। সভায় FBCCI এর প্রশাসক বলেন, সম্ভাবনা কাজে লাগাতে পারলে উপকৃত হবে 2 দেশ। For connectivity, first thing is we must start a flight at least once a week and has a growing export capacity by sourcing more tea from Bangladesh. Pakistan can not only diversify the supply but also reduce cost. বন্ধুপ্রতিম দেশ হিসেবে পাকিস্তানকে আমরা কাছে পেয়েছি, এজন্য আমার অনুরোধ থাকবে এই সেক্টর থেকে আমরা 100% এক্সপোর্টের মধ্যে বড় অঙ্কের এক্সপোর্ট আশা করি। We firmly believe that by working together we can unlock new opportunities for our businesses and contribute to the prosperity of our people. এ সময় জাম কামাল খান জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে। পাশাপাশি দ্রুতই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর আশা ব্যক্ত করেন তিনি। We working on the road framework draft, and at the same time we'll start working on a PTA or a FTA draft also, which is very important for both the countries. It's a very high time that the economies of both the countries which can benefit each other in the long run. It's final negotiating times, and inshallah sooner you will be seeing the flight connectivity improve. 2 দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে সাগর থেকে ফেরার পথে টেকনাফের নাফ নদী থেকে আবারও 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বোট মালিক সমিতি জানায়, ঘাটে ফেরার সময় নাইখংদিয়া এলাকা থেকে 2টি ট্রলার সহ 14 মাঝি মাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে শনিবার দুপুরে একই এলাকা থেকে নৌকা সহ 12 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। চলতি মাসে আরও 2 দফায় 7 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ায়। রোববার দেশটির 40টির বেশি জায়গায় হাজারো মানুষ জমায়েত হন। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া। স্থানীয় সময় রোববার দিনব্যাপী অস্ট্রেলিয়া জুড়ে ফিলিস্তিনপন্থী জনতা ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এর আগে দেশটিতে এ ধরনের অন্তত 97টি সমাবেশ হলেও ধারণা করা হচ্ছে জনসমাগম ও ব্যাপ্তির দিক থেকে এটি ছিল অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় সমাবেশ। দেশটির প্রতিটি বড় শহরে গাজায় ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ভিন্ন ভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। সিডনির পর এবার মেলবোর্নে সমাবেশে উপস্থিতির সংখ্যা লক্ষাধিক বলে দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। নানান নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রিসবেনের পার্লামেন্ট হাউসের সামনে 50,000 মানুষ উপস্থিত হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের কেন্দ্রবিন্দুতে আন্দোলনে অন্তত 24,000 বিক্ষোভকারী অংশ নেন। এছাড়া অ্যাডিলেডে 10,000 মানুষ ইসরায়েল বিরোধী মিছিলে অংশগ্রহণ করেন। এই প্রথম রাজধানী ক্যানবেরা ও দূরবর্তী ডারউইনেও শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। এছাড়া তাসমানিয়ার হোবার্টে ও কেয়ান্সেও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির ইসরায়েল বিরোধী অবস্থানের পর সমাবেশে উল্লেখযোগ্য হারে রাজনৈতিক নেতাদের শান্তির পক্ষে বক্তৃতা দিতে দেখা যায়। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সৌদি আরবে পবিত্র ওমরা পালনকারী মুসল্লিদের জন্য উন্মোচিত হলো নতুন ডিজিটাল পরিষেবা নুসুক ওমরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবাসন, পরিবহন সহ নানা সেবার বুকিং ও সম্ভব হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর লাখ লাখ মুসল্লিকে হজ করতে সৌদি আরবের ভিসা আবেদনের সময় নানা ধরনের জটিলতায় পড়তে হয়। তবে এবার কোনো ধরনের এজেন্ট, ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারী ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন তারা। সম্প্রতি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় নুসুক ওমরাহ নামের পরিষেবাটি উদ্বোধন করে। সৌদি মন্ত্রণালয় জানায়, ওয়েবসাইট umrah.nusuk.sa এর মাধ্যমে খুব সহজেই ভিসার আবেদন করা যাবে। নুসুক ওমরাহ নামের নতুন এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে বিভিন্ন বিকল্প সুবিধাও গ্রহণ করা যাবে। মুসল্লিরা চাইলে এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্যাকেজ নিতে পারবেন। আবার ভিসা, হোটেল বুকিং, পরিবহন বা সাংস্কৃতিক ভ্রমণ আলাদাভাবে বুক করার সুযোগও থাকছে। প্ল্যাটফর্মটি 7টি ভাষায় চালু হয়েছে এবং এটি সরকারি ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত। এতে আবেদন থেকে শুরু করে ভিসা প্রদানের প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ পরিশোধের ক্ষেত্রে একাধিক বিকল্প সহ এই উদ্যোগ ওমরা যাত্রাকে করবে আরো মসৃণ ও নিরাপদ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সৌদি আরবের ভিশন 2030 এর অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য দেশটিতে পরিষেবার মান উন্নয়ন এবং ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়কে নিরাপদে ওমরা পালনের সুযোগ করে দেওয়া। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দক্ষিণ কোরিয়ায় নির্মাণ ও শিল্প কারখানায় শ্রমিকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার ও শ্রমিকের অধিকার সুরক্ষায় কর্পোরেট সংস্থার ওপর নতুন আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সংশোধিত শিল্প দুর্ঘটনা আইনে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে কোম্পানির লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শিল্প কলকারখানা। এইসব উৎপাদনমুখী শিল্প কলকারখানায় দিনরাত চলে হাজার হাজার শ্রমিকের কর্মযোগ্য। শ্রমিকের নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করতে এবার দক্ষিণ কোরিয়ার শিল্প দুর্ঘটনা সংশোধিত আইনে আসছে ব্যাপক পরিবর্তন। রাখা হচ্ছে কঠোর বিধিনিষেধ।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সরকারি দরপত্র থেকে নিষিদ্ধ করা হবে। এছাড়াও আগামী বছর থেকে সাবধানতাজনিত অবহেলা থাকলে কর্মস্থলে দুর্ঘটনার কারণ সহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জনসাধারণের কাছে প্রকাশ করা হবে। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি নিরাপত্তা অবহেলা থাকলে কোম্পানির লাইসেন্স বাতিল সহ থাকছে কঠোর শাস্তির বিধান। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে শ্রমিকরা আইন অনুযায়ী সরকার ও কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। তবে দুর্ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে দায় এড়ানোর অভিযোগ তুলছেন শ্রমিকরা। আমার কোম্পানি আমাকে চিকিৎসা করার সুযোগ না দিয়ে আমাকে রিলিজ দিয়ে দেয়, যার কারণে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হই। অধিকাংশ কোম্পানিতে দেখা যায় দুর্ঘটনার শিকার হলে মালিক পক্ষ শ্রমিকদের সহযোগিতা না করে চাকরিচ্যুত করে থাকে। তাই শুধু আইন থাকলে হবে না, কোম্পানিগুলো তা মানছে কিনা এখন সেটাই দেখার বিষয়। কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিয়োগকর্তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে গত 3 বছরে দেশটিতে 1831 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুধু গত বছরেই রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটে, যার অর্ধেকেরও বেশি নির্মাণ ও উৎপাদন শিল্পে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে আটকের দাবি করেছে বিএসএফ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সকাল 6টা থেকে 7টার মধ্যে তাকে আটক করা হয়। টাইমস অফ ইন্ডিয়া জানায়, হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে ওই বাংলাদেশি কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় রাখা হয়েছে। বিএসএফ এর কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, তল্লাশি চালিয়ে তার কাছে বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি বর্তমান না সাবেক কর্মকর্তা সেটিও নিশ্চিত করা হয়নি। সুইডেনে বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিংয়ের উদ্যোগে গ্রীষ্ম উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। নাচ, গান, শিশুদের পরিবেশনা আর দেশি খাবার সব মিলিয়ে ছিল এক জমকালো আয়োজন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শনিবার স্থানীয় সময় বিকেল 5টায় স্টকহোমের হালুন্দা পলখুসেটে অনুষ্ঠিত হয় গ্রীষ্ম উৎসব। প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় উৎসব জমে ওঠে নাচ, গান আর আনন্দ মেলা। শিশুদের পরিবেশনা থেকে শুরু করে বাউল সঙ্গীত, আধুনিক গান আর সব ধরনের আয়োজনে মাতোয়ারা হয়ে ওঠেন প্রবাসীরা। গানের পাশাপাশি ছিল দেশি পণ্যের মেলা। উদ্যোক্তারা ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেন। দেশি খাবারের স্টলে ছিল বিরিয়ানি, ফুচকা, পিঠা আর নানান ঐতিহ্যবাহী খাবারের সমাহার। দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল গ্রীষ্মের এই মেলা। বাংলা খাওয়া ছিল, আমরা ওখানে অনেক আনন্দ করেছি, মজা লেগেছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে আমরা ফ্রেন্ড বন্ধু সবাই অনেক মজা করতেছি। আমরা সবাই বাংলাদেশের একটা আমেজ অনুভব করতেছি। বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশিদের একসাথে এগিয়ে নিয়ে যাওয়া সবাই মিলে মানে এখানে, তারপর তার উপর আছে গান, নাচ, খাওয়া দাওয়া, সবই বাঙালি সংস্কৃতির অংশ। আমরা খুবই খুশি। মেলাটা করার মেইন উদ্দেশ্য হইতেছে যে আমাদের মধ্যে একটা উদ্দীপনা জাগ্রত করা, আমরা যেন এখানে ইসোলিয়েরাত না হই, এটা আমাদের মেইন উদ্দেশ্য। আর বাঙালি কমিউনিটিটারে আমরা এক করার চেষ্টা করতেছি। বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিংয়ের উদ্যোগে গ্রীষ্মের এই মেলার আয়োজন করা হয়। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা মর্মাহত করেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। সংস্কার কাজ 2026 সালের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা তার। এরপরই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। নারায়ণগঞ্জ থেকে আরও ক্রিকেটার তুলে আনতে পৌর স্টেডিয়ামে বাড়ানো হবে উইকেটের সংখ্যা বলেও জানান বুলবুল। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা। ব্যাট বল তুলে রেখেছেন অনেক আগে আইসিসি, এসিসির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা। তবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। ফটোগ্রাফের যুগে বুলবুলের একটা অটোগ্রাফের জন্য খুদে ক্রিকেটারদের কাড়াকাড়ি। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে বোর্ডের সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। সবার আগে পরিদর্শন করেন শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, যা ফতুল্লা স্টেডিয়াম নামেই পরিচিত। লম্বা সময় খেলার অনুপযোগী ঢাকার অদূরে আন্তর্জাতিক এই ভেন্যু, যা দেখে মর্মাহত বোর্ড সভাপতি। ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল, সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, রনি তালুকদারদের মতো ক্রিকেটার উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে, তবে পর্যাপ্ত ফ্যাসিলিটির অভাবে সেই পথ বন্ধ হওয়ার পথে। স্থানীয় সংগঠকরা তুলে ধরেছেন তাদের চাহিদা। নতুন অ্যাডহক কমিটি নারায়ণগঞ্জের অচল ক্রীড়াঙ্গন পুনরায় সচল করতে নিচ্ছে সব উদ্যোগ। আপনাদের থেকে যদি একটু সাহায্য পাই, এই ছেলে মেয়েগুলিকে আমরা ভবিষ্যৎ গড়ে দিতে পারবো, সেই ধরনের ভবিষ্যৎ যেটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। পৌর স্টেডিয়াম পরিদর্শনের পর জেলার নারী ক্রিকেটারদের ফ্যাসিলিটি দেখতে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়েও পরিদর্শন করেন বিসিবি কর্তারা। আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। বিসিবির পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে মাঠ প্রাপ্তির প্রত্যাশা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বর্তমান গঠনতন্ত্রেই হতে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। এনএসসি এবং অনির্বাচিত কিছু মানুষকে দিয়ে নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধনের নামে অরাজকতা তৈরি করা যাবে না। প্রয়োজন হলে নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে পরে সংস্কার করতে হবে বলে মন্তব্য করছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। টালবাহানা না করে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দেওয়ারও দাবি জানিয়েছে ঢাকার ৭৬ ক্লাবের সমন্বয়ে গঠিত এই সংগঠনের নেতৃবৃন্দ। বিসিবিতে এই সময়টায় এই ঘটনাগুলো খুব স্বাভাবিক। নির্বাচন এলে এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, আলোচনা, বৈঠক এখানে সাধারণ ঘটনা। আগের ১৭ বছর মানুষগুলো ছিল ভিন্ন, এখন কুশীলব বদলে এসেছেন নতুন কিছু মানুষ, এই যা মৌলিক পার্থক্য। কিন্তু আলোচনার বিষয়বস্তু থেকে কাঁদা ছোড়াছুড়ি সবই রয়ে গেছে একই রকম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তবে এবারের অবস্থাটা একটু ভিন্ন, সেটা মানতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় ক্রিকেট বোর্ডে এখন একক আধিপত্য নেই কোনো রাজনৈতিক দলের। বলা যেতে পারে নির্বাচনটা এখনো অনেক বেশি উন্মুক্ত, আর সে কারণেই হয়তো হইচইটাও একটু বেশি। তবে সব ছাপিয়ে আলোচনায় বিসিবির গঠনতন্ত্র। ফ্যাসিবাদের আইন কানুন দিয়ে আর বোর্ড চলবে না বলে ক্রীড়া উপদেষ্টা হুঁশিয়ারি দিলেও তাতে খুব একটা তোয়াক্কা করছে না ক্লাব সংগঠকরা। তাদের দাবি বর্তমান গঠনতন্ত্রেই হতে হবে নির্বাচন, সংস্কার যদি কিছু করতেই হয় তা হবে নির্বাচিতদের হাত ধরে। বর্তমান যে গঠনতন্ত্র আছে সেটার আলোকে হবে, তবে কিছু অবজারভেশনে যেগুলি সংস্কার করার প্রয়োজন মনে করছে সেগুলি কিছু মতামত দিয়েছে, যেটা আমরা মনে করি যে আফটার ইলেকশন সেটা করা সম্ভব এবং বোর্ডের নির্বাচিত যারা ডিরেক্টর পরিচালক যারা আসবে তাদের মাধ্যমে এটা করা সম্ভব এবং যদি যৌক্তিক কোনো বিষয় হয় এবং সেটার দিকে আমরা যাচ্ছি। ঢাকার ৭৬ ক্লাবের আধিপত্য বিসিবির নির্বাচনে বরাবরই সবচেয়ে বেশি। তাদের সমর্থন দেওয়া ব্যক্তিদের জন্য পরিচালক হওয়াটা খুব সহজ, তাই এ সময়ে তাদের চটাতে চায় না কেউই। তবে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ হাঁটছেন ভিন্ন পথে। বিভিন্ন গণমাধ্যমে দেয়া তার সাক্ষাৎকারগুলোতে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। আপত্তিকর যে কোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয়। সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক, সবাই দেখতেছে তো যে ফারুক আহমেদ কি করতেছে, কি বলছে, এটা সবাই দেখতেছে, গোপনে করতেছে না তো। বাতাসে গুঞ্জন আছে নির্বাচন নয়, বোর্ড চায় অ্যাডহক কমিটি। কিন্তু ক্লাব সংগঠকদের সহজ কথা, নির্বাচন ব্যতি রেখে কোনো কিছু নিয়েই ভাবছেন না তারা। আমরা চাই যে এগুলি সবকিছু বাদ দিয়ে আমরা যথাসময়ে নির্বাচন হবে এবং আপনারা হয়তো ২-১ দিনের ভিতরেই বুঝতে পারবেন যে বোর্ড কোন দিকে যাচ্ছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। স্বীকৃত টি-20-র ৫০০ উইকেটের ক্লাবে ঢুকলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে উইকেট শিকার করে পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, তা হলো ৫০০ উইকেট এবং ৭,০০০ রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার শুধুই সাকিব আল হাসান। অনন্য এক রেকর্ডের হাতছানি নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন সাকিব আল হাসান। যদিও প্রথম দিকে তিনি ঢাকা ছিলেন নিজের ছায়াতলেই, অবশেষে অপেক্ষার পালা ফুরল অ্যান্টিগার নর্থ সাউন্ডে এসে স্বীকৃত টি-20-র ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে।
498 উইকেট ঝুলিতে নিয়ে সিপিএল শুরু করেন সাকিব। ত্রিনবাগোর বিপক্ষে 1 উইকেট নিয়ে চলে গিয়েছিলেন রেকর্ড পাতার খুব কাছে, তবে গেল ম্যাচে ছিলেন উইকেট শূন্য। অবশেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে হয়েছে স্বপ্নপূরণ, মোহাম্মদ রিজওয়ানকে কট অ্যান্ড বোল্ড করে। আন্দ্রে ফ্লেচার সাকিবকে এদিন ব্যবহার করেছেন সপ্তম বোলার হিসেবে। আক্রমণে তিনি আসেন 15তম ওভারে, এসেই তুলে নেন রিজওয়ানের উইকেট। এরপর আরও 1 ওভার বল করার সুযোগ পেয়েছিলেন সাকিব, সেখানে 2 উইকেট নিয়ে মোট 3 উইকেট শিকার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের 5ম বোলার হিসেবে স্বীকৃত টি-20-র 500 উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, সেখানে বিচরণ নেই অন্য কারো। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ব্যাট থেকে এসেছে 7000 রান, একই সঙ্গে 500 উইকেট। টি-20তে সবচেয়ে বেশি উইকেটের মালিক আফগান অধিনায়ক রশিদ খান, তার ঝুলিতে আছে 607 উইকেট। 631 উইকেট নিয়ে তালিকার 2-এ ডুয়াইন ব্রাভো। 3 নম্বরে থাকা সুনীল নারিনের উইকেট সংখ্যা 590, আর 554 উইকেট নিয়ে সাকিবের আগে আছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। এদিন ব্যাট হাতে অবদান রাখেন সাকিব। তার 3 উইকেট এবং 25 রানে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমে ব্যাট করে 9 উইকেটে ওরা করে 133, জবাবে 2 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অ্যান্টিগা। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ ইস্যু সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় সুরাহার আশা, প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও জামায়াতে আমিরের সঙ্গে সাক্ষাৎ। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি, বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর। এবং ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্র দলের। কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ চেয়ে রিট, ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।